চলুন আজ আমরা পপ কালচারের রঙিন লেন্সটা একটু সরিয়ে ফেলি। আজকের এই এক্সপ্লেনারে আমরা সামুরাইদের নিয়ে প্রচলিত সিনেম্যাটিক মিথগুলো সরিয়ে তাদের আসল ইতিহাস উন্মোচন করব। কারণ পর্দার ওই গ্ল্যামারের পেছনে লুকিয়েছিল চরম রাজনৈতিক ক্ষমতা, বারবার পক্ষ বদলানো আর একেবারে রূঢ় এক বাস্তব। তো চলুন আর দেরি না করে সরাসরি গভীরে যাওয়া যাক। ভাবুন তো, সামুরাই বললেই আমাদের চোখের সামনে কী ভাসে? হয়তো নিখুঁত কোনো যোদ্ধার ছবি, যার কাছে সম্মানই সব, আর হাতে ধরা চকচকে এক কাতানা। কিন্তু ঐতিহাসিক বাস্তবতার দিকে তাকালে আমরা আকাশপাতাল তফাৎ দেখতে পাই। আসল সামুরাইরা ছিলেন ভীষণ প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। তারা যে শুধু তলোয়ার নিয়ে মেতে থাকতেন তা নয়, বরং ধনুক এবং বন্দুক ছিল তাদের অন্যতম প্রধান অস্ত্র। আর হ্যাঁ, শুধু সম্মান নয়, নিজেদের টিকিয়ে রাখার প্রয়োজনে তারা অহরহ জোট বা রাজনৈতিক পক্ষ বদলাতেও পিছপা হতেন না। আমাদের আজকের এই এক্সপ্লেনারটি কিভাবে এগোবে তার একটা ছোট্ট ধারণা দিয়ে দিই। প্রথমে আমরা তাদের ক্ষমতার উত্থান দেখব, এরপর জানব যুদ্ধাস্ত্রের বিবর্তন সম্পর্কে, তৃতীয় ধাপে সেনগোকু যুগের বিশৃঙ্খলা, তারপর তাদের মাইন্ডসেট বা বুশিডো কোরের আসল রূপ, এবং সবশেষে কিভাবে এই ভয়ঙ্কর যোদ্ধারা একেবারে আমলায় পরিণত হলেন তা জানব। চলুন প্রথম পর্বে ঢোকা যাক। আজ থেকে প্রায় 1000 বছর আগে এই কিংবদন্তি যোদ্ধা শ্রেণী ঠিক কিভাবে আত্মপ্রকাশ করেছিল সেটাই আগে দেখে নেওয়া যাক। মজার ব্যাপার হল, সামুরাই শব্দটির আক্ষরিক অর্থ অনেকটা দাঁড়ায় যারা সেবা করে। আজ থেকে প্রায় 1 সহস্রাব্দ আগের কথা, জাপানে তখন কেন্দ্রীয় শাসন বা সম্রাটের ক্ষমতা বেশ দুর্বল হয়ে পড়েছে। ঠিক এই সুযোগে আঞ্চলিক জমিদাররা নিজেদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র রক্ষী বাহিনী গড়তে শুরু করে। মানে, এই যোদ্ধাদের একদম শুরুর দিকের কাজ ছিল মূলত প্রভুর জমি রক্ষা করা এবং যে কোনো মূল্যে টিকে থাকা। সিনেমায় দেখানো ওই নিখুঁত সম্মান বা অনের রক্ষার ব্যাপারটা কিন্তু তখন তাদের প্রধান উদ্দেশ্য ছিল না। জাপানের ক্ষমতার আসল সমীকরণটা আসলে বেশ চমকপ্রদ। 1200 শতকের ভয়াবহ গেনপে যুদ্ধের পর যখন প্রথম শোগুনেট প্রতিষ্ঠিত হল, তখন ক্ষমতার কেন্দ্রটাই পুরোপুরি ঘুরে যায়। জাপানে একজন সম্রাট থাকলেও তিনি ছিলেন মূলত নামমাত্র বা আলংকারিক নেতা, যাকে আমরা ফিগারহেড বলি। আসল শাসন ক্ষমতা চলে যায় শোগুন বা সামরিক একনায়কের হাতে, আর সামুরাইরা তারা হয়ে ওঠে এই শোগুনের সবচেয়ে বিশ্বস্ত এনফোর্সমেন্ট আর্ম, যাদের হাতে ছিল পুরো দেশ নিয়ন্ত্রণের চাবিকাঠি। রাজনৈতিক ক্ষমতা তো মিলল, কিন্তু এই এনফোর্সারদের রণকৌশলেও যে বিশাল পরিবর্তন আসছিল সেটা নিয়ে এবার দ্বিতীয় ভাগে আলোচনা করা যাক। সামুরাই মানেই কেবল তলোয়ারধারী যোদ্ধা, এই মিথটা কিন্তু আমাদের প্রথমে মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। শুরুর দিকে সামুরাইরা মূলত ছিলেন ঘোড়সওয়ার তীরন্দাজ, মানে লংবো বা ধনুকই ছিল তাদের প্রধান অস্ত্র। এরপর রণক্ষেত্রে আসে সেই বিখ্যাত কাতানা, যা শুরুতে সেকেন্ডারি অস্ত্র থাকলেও পরে সামুরাইয়ের আত্মার প্রতীকে পরিণত হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা ঘটে যখন পর্তুগিজরা জাপানে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। সামুরাইরা কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেনি, বরং চরম বাস্তববাদী এই যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তারের জন্য খুব দ্রুত আর্কুইবাস রাইফেল আপন করে নেয়। টিকে থাকার জন্য যা দরকার তারা ঠিক সেটাই করেছিল। যুদ্ধাস্ত্রের এই বিবর্তন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় সেনগোকু যুগে। তৃতীয় ভাগে আমরা সেই 1467 থেকে 1600 সাল পর্যন্ত চলা ওয়ারিং স্টেটস বা যুদ্ধরত রাজ্যগুলোর রক্তাক্ত ইতিহাসে প্রবেশ করব। সেনগোকু যুগটা ছিল আক্ষরিক অর্থেই চরম বিশৃঙ্খলার এক সময়। প্রতিদিন যুদ্ধ, বিশাল সব পাথরের দুর্গ তৈরি আর সেনাপতিদের ক্ষমতার লড়াই, এটাই ছিল তখনকার স্বাভাবিক চিত্র। এই দুর্গগুলো কেবল সাধারণ বাড়ি ছিল না, এগুলো ছিল রীতিমতো সামরিক ঘাঁটি, আর একটা দুর্গ দখল করার মানে ছিল চরম নির্মমতা। অনেক সময় অবরুদ্ধ করে দুর্গের ভেতরের মানুষদেরকে দিনের পর দিন অনাহারে মেরে ফেলা হতো। একেবারে শিউরে ওঠার মতো একটা অবস্থা। এই পুরো রক্তক্ষয়ী বিশৃঙ্খলার পেছনে একটাই বড় কারণ ছিল শোগুন উপাধিটা। শোগুন মানে জাপানের সর্বোচ্চ সামরিক শাসক। প্রত্যেক শক্তিশালী সেনাপতি বা ওয়ারলর্ড চাইতেন পুরো জাপানকে নিজের পতাকাতলে একীভূত করতে, আর এই নিরঙ্কুশ ক্ষমতার লোভে তারা যে কোনো নির্মম পথ বেছে নিতে প্রস্তুত ছিলেন। ঠিক এভাবেই জাপানের ইতিহাসে 3 জন অত্যন্ত দুর্ধর্ষ একত্রীকরণকারীর উত্থান ঘটে। তৎকালীন ক্ষমতার এই পালাবদলকে একদম নিখুঁতভাবে বোঝাতে চমৎকার একটা প্রবাদ আছে। নোবুনাগা রাইস কেক তৈরি করা শুরু করেন, হিদেয়োশি সেটা মাখেন, আর ইয়েয়াসু বসে বসে সেটা খেয়ে ফেলেন।
ব্যাপারটা ঠিক এমনই ছিল। ওদা নোবুনাগা, যিনি আগ্নেয়াস্ত্রের ব্যাপক ব্যবহার শুরু করেছিলেন, তিনি ঐক্যের ভিত্তিটা গড়েন। এরপর তোয়োতোমি হিদেয়োশি সেটাকে আরও মজবুত করেন, আর শেষমেশ তোকুগাওয়া ইয়েয়াসু এসে পুরো ক্ষমতার স্বাদ গ্রহণ করেন এবং জাপানের একছত্র নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। জাপান তো একীভূত হল, কিন্তু এই যোদ্ধাদের মানসিকতা বা মাইন্ডসেটটা আসলে কেমন ছিল? চতুর্থ ভাগে আমরা স্যামুরাইদের মনস্তত্ত্ব এবং প্রচলিত কিছু মিথ ভেঙে দেখব। বুশিডো বা যোদ্ধার পথ, এই শব্দটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। আধুনিক যুগে একে সাহস, সম্মান আর বিশ্বস্ততার এক দারুণ নৈতিক কোড হিসেবে দেখা হয়। কিন্তু ইতিহাসবিদরা আমাদের মনে করিয়ে দেন যে বুশিডোর এই ধারণাটা আসলে পরবর্তী প্রজন্মগুলো প্রবলভাবে রোমান্টিসাইজ করেছিল। ঐতিহাসিক বাস্তবতায়, বিশেষ করে ওই সেনগোকু যুগে, সামুরাইরা ছিলেন চরম মাত্রায় প্র্যাকটিক্যাল। বেঁচে থাকার জন্য এবং ক্ষমতা টিকিয়ে রাখার প্রয়োজনে তারা অনায়াসেই জোট ভাঙতেন, এমনকি বিশ্বাসঘাতকতা করতেও তাদের বুক কাঁপত না। তবে রাজনৈতিকভাবে তারা যতই সুবিধাবাদী হন না কেন, তাদের মনস্তত্ত্বে জেন বৌদ্ধ ধর্মের কিন্তু একটা বিরাট প্রভাব ছিল। জেন দর্শন এই যোদ্ধাদের শিখিয়েছিল কিভাবে মৃত্যুর ভয়কে একেবারে মন থেকে মুছে ফেলতে হয়। ভাবুন তো, যুদ্ধক্ষেত্রের প্রবল বিশৃঙ্খলা আর রক্তপাতের ঠিক আগ মুহূর্তে এই দর্শন তাদের মনে এক অদ্ভুত শীতল প্রশান্তি এবং অবিচল ফোকাস তৈরি করত। এই মানসিক দৃঢ়তায় তাদের রণক্ষেত্রে এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছিল। সামুরাই জীবনের আরেকটি অন্ধকার দিক হল সেপ্পুকু। যুদ্ধে চরমভাবে হেরে গেলে বা অপমানিত হলে কেবল সম্মান বাঁচানোর জন্য তারা এই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আত্মহত্যার পথ বেছে নিতেন। অন্যদিকে যেসব সামুরাই যুদ্ধে পরাজিত হয়ে নিজেদের প্রভুকে হারাতেন, তারা হয়ে যেতেন রোনিন বা প্রভুহীন যোদ্ধা। এই রোনিনরা অনেক সময় ভাড়াটে সেনা বা অপরাধীতে পরিণত হতেন। আবার এদের থেকেই জন্ম নিয়েছে ৪৭ রোনিনের মতো কিংবদন্তি, যা আজও বিশ্বস্ততা আর প্রতিশোধের এক বড় প্রতীক। এই পর্যায়ে এসে একটা দারুণ কৌতূহল জাগে, আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই যোদ্ধাদের কী হবে যখন দেশে আর কোনো যুদ্ধই থাকবে না? শেষ ভাগে আমরা সেই অদ্ভুত রূপান্তরটিই দেখব। তোকুগাওয়া যুগের সবচেয়ে বড় আইরেনি বা পরিহাসটা ঠিক এখানেই, যে সামুরাইরা সেনগোকু যুগে বর্ম গায়ে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেন, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তারাই ধীরে ধীরে ডেস্ক বাউন্ড আমলায় পরিণত হন। যাদের হাত একসময় রক্তে রাঙানো থাকত, তারা আক্ষরিক অর্থেই কাগজ আর কলম নিয়ে ব্যস্ত থাকা সরকারি কেরানি বা ট্যাক্স কালেক্টরে পরিণত হয়েছিলেন। রণক্ষেত্রের সে ভয়ঙ্কর হুঙ্কার যেন হঠাৎ করেই প্রশাসনিক বোরিং ফাইলে হারিয়ে যায়। পুরো ইতিহাসের দিকে এক নজরে তাকালে আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র পাই। ১২০০ শতকের শোগুনের প্রতিষ্ঠার মাধ্যমে তাদের উত্থান, এরপর সেনগোকু যুগের নির্মম লড়াই, তারপর তোকুগাওয়া যুগে আমলায় পরিণত হওয়া, আর এই দীর্ঘযাত্রার সমাপ্তি ঘটে ১৯ শতকে মেইজি রেস্টোরেশনের মাধ্যমে। পশ্চিমা শক্তিগুলোর চাপে জাপান যখন আধুনিকায়নের পথে হাঁটে, তখন স্যামুরাইদের বিশেষ অধিকার বাতিল করা হয়, এমনকি তাদের কাছ থেকে তলোয়ার বহনের অধিকারও কেড়ে নেওয়া হয়। আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে একটা বেশ গভীর প্রশ্ন থেকে যায়। সামুরাইদের প্রকৃত উত্তরাধিকার আসলে কোথায় লুকিয়ে আছে? সিনেমার পর্দায় দেখানো সেই নিখুঁত, সম্মানীয় যোদ্ধার মিথের মাঝে, নাকি তাদের ইতিহাসের সেই বাস্তবমুখী, রক্তাক্ত এবং পরবর্তীতে আমলাতান্ত্রিক হয়ে ওঠার সেই রূঢ় বাস্তবতার মাঝে? তবে তাদের যে রূপটি আমরা দেখি না কেন, এই যোদ্ধাদের কিংবদন্তি আর তাদের অবিস্মরণীয় ইতিহাস কখনোই হারিয়ে যাওয়ার নয়। আমাদের ভেবে দেখার বিষয় হল, আসল উত্তরাধিকার কি কল্পনায়, নাকি এই অবিশ্বাস্য বাস্তবতায়? আজ এ পর্যন্তই।